নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে বোধিসত্ত্বের মহত্ব গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম নন্দীবিলাস। প্রাচীনকালে তক্ষশিলায় রাজত্ব করতেন গান্ধার রাজারা। সেই সময় বলদরূপে জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্ব। বোধিসত্ত্বর বয়স যখন নিতান্তই অল্প, তখন এক যজমান তাকে এক ব্রাহ্মণকে দান করেছিলেন। ব্রাহ্মণ তার নাম আদর করে রেখেছিলেন নন্দীবিলাস। তিনি নিজের ছেলের মতোই তাকে সেবা যত্ন করতেন ও উপাদেয় খাদ্য খেতে দিতেন। ধীরে ধীরে বোধিসত্ত্ব বড় হতে লাগলেন। সবকিছুই বলতে শিখলেন। তিনি উপলব্ধি করলেন, এই ব্রাহ্মণ আমায় খুব কষ্টে লালন পালন করছেন। আমার উচিত যেভাবে হোক ওকে কিছু না কিছু সাহায্য করা। সমস্ত জম্বুদ্বীপে আমার মতো মাল বইবার ক্ষমতা কোনো বলদের নেই। সুতরাং আমি আমার কর্মক্ষমতা দিয়ে ব্রাহ্মণকে কিছু পাইয়ে দিতে পারি। এই ভেবে তিনি ব্রাহ্মণকে বললেন, ঠাকুরমশাই, যার অনেক গরু বলদ আছে এমন কোনো সম্পন্ন গৃহস্থের কাছে যান। তারপর তার সঙ্গে 1000 টাকা বাজি ধরে বলুন, আপনার বলদ মানে আমি যা মাল বইতে পারি, সমস্ত জম্বুদ্বীপে তেমন মাল বইবার মতো ক্ষমতা কোনো বলদের নেই। বোধিসত্ত্বের কথা মতো পরদিনই ব্রাহ্মণ এক ধনী গৃহস্থের বাড়ি গিয়ে কোথায় কার বাড়িতে ভালো গরু আছে এই প্রসঙ্গ তুললেন। গৃহস্থ কয়েকজনের নাম করে বললেন, অমুক অমুকের গরু বেশ ভালোই দুধ দেয়, তবে আমার গরু দৈনিক যা দুধ দেয় তেমন দুধ কেউই দিতে পারে না। তা তো বটেই, তা তো বটেই, সমর্থন জানালেন ব্রাহ্মণ। তারপর যদি বলদের কথা ধরা হয়, গৃহস্থ আবার অহংকারের সঙ্গে বলতে থাকলেন, অমুক অমুকের বলদ নেহাত মন্দ কাজ করে না, তবে আমার যে বলদ আছে তার ধারে কাছেও তারা দাঁড়াতে পারবে না। কি গাড়ি টানা, কি জমি চাষ করা, কি মাল বই নিয়ে যাওয়া, সবেতেই আমার বলদ সেরা। ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, আপনার বলদ খুবই তাগড়াই, সন্দেহ নেই, তবে আমার বলদের সঙ্গে আপনার বলদ পাল্লা দিতে পারবে বলে আমার মনে হয় না। আমার বলদ 100টা মাল বোঝাই গাড়ি টানতে পারে। 100টা মাল বোঝাই গাড়ি? আপনার কি মাথা খারাপ? ধনী গৃহস্থ উত্তেজিত হয়ে বললেন, আজ্ঞে না, মাথা আমার ঠিকই আছে, আমি একটুও বাড়িয়ে বলছি না। ঠিক আছে, বাজি ধরা হোক তাহলে। বলো, কত টাকা বাজি ধরবে? আপনার যা ইচ্ছা বাজি ধরতে পারেন। তাই নাকি? গৃহস্থ তাচ্ছিল্যের হাসি হাসলেন। 1000 টাকা বাজি ধরবার মতো ক্ষমতা আছে নাকি তোমার? বেশ, তাই হবে। 1000 টাকা বাজি রইল বলে ব্রাহ্মণ ফিরে এলেন। তারপর 100টা গাড়ি বালি আর কাঁকড়ে বোঝাই করে পরপর সেগুলোকে একসঙ্গে বাঁধা হলো। ব্রাহ্মণ নন্দীবিলাসকে ভালো করে স্নান করিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে চন্দন মাখিয়ে একেবারে সামনের গাড়ির জোয়াল তার কাঁধে চাপিয়ে দিলেন। এরপর তিনি গাড়িতে উঠে আস্ফালন করে বলে উঠলেন, চল বেটা বদমাস, টান জোরে গাড়ি। বোধিসত্ত্ব ভাবলেন, এ কি, আমাকে উনি খেতে দেন, সন্তানের মতো ভালোবাসেন, সুতরাং বেটা বলতেই পারেন। কিন্তু আমি বদমাইশি করলাম কোথায় যে উনি আমাকে বদমাইশ বললেন? রাগ হয়ে গেল নন্দীবিলাসের। তিনি 4 পা শক্ত করে থামের মতো দাঁড়িয়ে রইলেন। কিছুতেই তাকে সেখান থেকে নড়ানো গেল না। সুতরাং ব্রাহ্মণকে 1000 টাকা দণ্ড দিতে হলো। ব্রাহ্মণ দণ্ড দিয়ে নন্দীবিলাসকে নিয়ে বাড়ি ফিরে এসে মনমরা হয়ে শুয়ে রইলেন। নন্দীবিলাস বললেন,
ঠাকুরমশাই, আপনি কি ঘুমোচ্ছেন? ব্রাহ্মণ বললেন, অকারণে 1000 টাকা দণ্ড দিয়ে কেউ কি ঘুমোতে পারে? মিছিমিছি তোমার জন্যে আমাকে 1000 টাকা দণ্ড দিতে হলো। ঠাকুরমশাই, আমি তো এতদিন আপনার কাছে আছি, কোনোদিন কি আপনার অবাধ্যতা হয়েছি বা আপনার কোনো জিনিস নষ্ট করেছি? না, তা কখনোই করনি তুমি। তাহলে আপনি খামোখা আমাকে বদমাশ বললেন কেন? সুতরাং নিজের দোষেই আপনার ক্ষতি হয়েছে। যাক, আবার আপনি ওই গৃহস্থের কাছে যান আর 2000 টাকা বাজি ধরুন। কিন্তু সাবধান, খবরদার যেন আমাকে বদমাশ বলবেন না। এই কথা শুনে ব্রাহ্মণ আবার ওই গৃহস্থের কাছে গেলেন। গিয়ে বললেন, কর্তামশাই, আমার একটু ভুল হয়ে গিয়েছে। আমি আমার নন্দীবিলাসকে গাড়ি টানবার আগে আদর করিনি বলেই এমনটি ঘটেছে, নতুবা ও ঠিক টানতে পারত। টানতে পারত? হাহা করে হেসে উঠলেন গৃহস্থ। তারপর তাচ্ছিল্য ভরে বললেন, তাহলে আর একবার বাজি ধরবে নাকি? হ্যাঁ, ধরব। তবে এবার আর 1000 নয়, 2000 টাকা বাজি। তা বেশ তো, 2000 টাকা বাজিই রইল। আবার ব্রাহ্মণ নন্দীবিলাসকে সাজিয়ে নিয়ে এলেন। তারপর গাড়ির জোয়াল তার কাঁধে চাপিয়ে দিয়ে তার পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, চলো তো বাবা নন্দীবিলাস, গাড়ি টেনে দেখিয়ে দাও তো তোমার কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে নন্দীবিলাস গাড়ি টেনে এগিয়ে চললেন, আর মুহূর্তের মধ্যে তাদের সামনে যেখানে প্রথম গাড়িটি ছিল সেখানে শেষ গাড়িটা এসে দাঁড়ালো। গৃহস্থ তখন বাজিতে হেরে গিয়ে ব্রাহ্মণকে 2000 টাকা এনে দিলেন। যারা এমন মজাদার বাজি দেখতে এসেছিল তাদের মধ্যে অনেকেই নন্দীবিলাসের এমন অসীম ক্ষমতা দেখে ব্রাহ্মণকে আরো অনেক কিছু দান করল। আর এইভাবেই নন্দীবিলাস ব্রাহ্মণকে অনেক অর্থ পাইয়ে দিলেন। বুদ্ধদেবের অমৃতবাণী। শাস্ত্র, কল্যাণগুণ এবং দানে নিরত হও। ক্ষমতার সৌরভে সৌরভান্বিত হও। দুঃখ অনিত্য এবং অনাত্ম, ইহা জানিয়া এই ধর্মের প্রতি নিরন্তর দৃষ্টি রাখো। জীবের জন্য, হিতের জন্য, মিত্রের জন্য কল্যাণকর ধর্মের অনুষ্ঠান বৃথা কাব্যরবে হইতে পারে না। কেবল দান, ইন্দ্রিয় জয় ও সংযম দ্বারাই উহা সাধিত হয়। সন্তানের প্রধান প্রার্থনা হওয়া উচিত, যারা আমাকে প্রতিপালন ও রক্ষা করেছেন আমিও তাদের প্রতিপালন করব। তাদের অর্পিত সংসারের গুরুভার আমি যেন বহন করে চলতে পারি। আমি তাদের সম্পত্তি রক্ষা করব। আমি তাদের উত্তরাধিকারীর উপযুক্ত হব। যখন তারা পৃথিবী থেকে বিদায় নেবেন আমি শ্রদ্ধাবনত হয়ে তাদের স্মরণ করব। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।